এটা হলো বিলাসগঞ্জ শহরের মহেন্দ্র কলোনি নামের একটি এলাকা। এই বাড়িটিতে রামরতন শর্মা নামে এক ব্যক্তি ভাড়া থাকেন। রামরতন বিলাসগঞ্জ মিউনিসিপ্যালিটি অফিসে চাকরি করতেন। ওনার বাড়ি ভাটপাড়া নামে একটি গ্রামে। এই মহেন্দ্র কলোনি থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। তাই এই মহেন্দ্র কলোনিতে ঘর ভাড়া নিয়ে থাকেন। উনি প্রতিদিন সাইকেল নিয়েই যাতায়াত করেন। বাড়ি থেকে অফিস মাত্র 1 কিলোমিটারের দূরত্ব। রামরতন এখানে তার পরিবারের সঙ্গেই থাকতো, স্ত্রী অমৃতা আর মেয়ে রিয়ার সঙ্গে। রামরতন অফিস যাওয়ার সময় স্ত্রী আর কন্যা দরজার সামনেটা এসে দাঁড়িয়ে থাকতো। সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি ফিরে রামরতন প্রতিদিন আগেই মেয়ের খোঁজ করত। মা রিয়া, কি করছো তুমি? পড়ছিলাম বাবা। আচ্ছা বাবা, তুমি আমাকে বরফের দেশে বেড়াতে নিয়ে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই তোমাকে নিয়ে যাব, কিন্তু তার জন্য তোমাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে। যাও, এখন গিয়ে পড়াশোনা করো। বাবার কথা শুনে রিয়া সঙ্গে সঙ্গে আবার পড়তে চলে গেল। কিছুক্ষণ পর অমৃতা ঘরে এলো আর বলল, হ্যাঁ গো, তুমি নাকি রিয়াকে বলেছো বরফের দেশে বেড়াতে নিয়ে যাবে? ও তো আনন্দে আত্মহারা হয়ে গেছে, বারবার এসে আমাকে বলছে। সত্যিই বেড়াতে যাব নাকি গো আমরা? হ্যাঁ, সত্যি সত্যি ভাবছি এবারে ছুটিতে কোনো শীতের জায়গায় বেড়াতে নিয়ে যাব, যেখানে বরফপাত হবে। মেয়েটা কবে থেকে বলছে, এবারে ওকে ঘুরিয়ে আনতেই হবে, না হলে আমাকে কিছুতেই ছাড়বে না। কয়েক মাস পর রামরতন সপরিবারে সত্যি সত্যি ট্রেনে করে রওনা দিল। তাদের গন্তব্যস্থল হলো দেশের উত্তর পূর্বে অবস্থিত পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মনোরম অঞ্চল। এই সময় ওখানে আবার তুষারপাতও হচ্ছে, তাই রিয়া তো ভীষণ খুশি। ওরা সকলে নর্থ ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেসে করে চলেছে। ট্রেন তার গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে। ওদের ট্রেনটি ক্রমে শহরের কোলাহল ছাড়িয়ে ধীরে ধীরে বিস্তীর্ণ বনভূমি, পাহাড় আর নদীকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। রিয়ার স্বপ্ন সফল হয়েছে। ওরা তিনজনেই বরফের দেশে পৌঁছে গেছে। আনন্দে আত্মহারা রিয়া এত বরফ পেয়ে তা দিয়ে একটা বল বানিয়ে লোফালোফি করে খেলতে লাগলো। আর দূরে নিচে দাঁড়িয়ে থাকা তার বাবা মা তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল। মা, মা দেখো, আমি বরফ দিয়ে কি সুন্দর বল বানিয়ে খেলছি। বাহ, খুব সুন্দর হয়েছে, কিন্তু এখন তুমি তাড়াতাড়ি নিচে নেমে এসো, আমরা ওই দূরের পাহাড়টা দেখতে যাব। তাড়াতাড়ি এসো। তৎক্ষণাৎ রিয়া বাবা মার দিকে দৌড়ে গেল। প্রকৃতি যেন সাদা বরফের চাদর বিছিয়ে দিয়েছে, আর রিয়া সেই বরফের চাদর দিয়েই ছুটে চলল। রামরতন, অমৃতা আর রিয়া তিনজনে আরো উপরের দিকে উঠে যেতে লাগলো, আরো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানকার মোহময়ী প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে আকর্ষিত করে, আর মানুষ তা গ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে ছুটে আসে। বেশ কয়েকটা দিন রিয়া আর তার বাবা মার বেশ ভালোই কাটলো। পাহাড় সংলগ্ন যে হোটেলে তারা ছিল সেখান থেকে নিজেদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। হোটেল থেকে রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য তারা একটা গাড়িও ভাড়া করেছিল। ওদের গাড়িটা পাহাড়ের ঢালু গা বেয়ে ক্রমশ নিচের দিকে নামতে লাগলো। হঠাৎ করে উল্টো দিক থেকে আসা একটা বড় টুরিস্ট বাস এসে ওদের গাড়িটাকে সজোরে ধাক্কা মারলো। আর তখন রিয়াদের গাড়িটা একটা ছোট্ট খেলনা গাড়ির মতো পাহাড়ের গায়ে ধাক্কা খেতে খেতে নিচে খাদে পড়ে গেল। আঁকা বাঁকা ঢালু রাস্তা থেকে অনেকটা নিচে কিছুটা সমতল ভূমি ছিল। ওদের গাড়িটা একটা পাথরের গায়ে আটকে গিয়েছিল। এই দুর্ঘটনার জন্য রিয়া, তার মা, বাবা গাড়ির থেকে যে যেদিকে পেরেছে ছিটকে পড়েছিল, আর তাদের গাড়ির ড্রাইভার গাড়ির মধ্যেই আটকে পড়েছিল। কে কে জীবিত বা মৃত তা কিছুই এখন বোঝা যাচ্ছে না।
এই এলাকাটি দুর্গম পার্বত্য অঞ্চল হওয়ায় নিয়মিত পুলিশের টহলদারি ছিল। অ্যাক্সিডেন্টের বিকট আওয়াজ পেয়েই পুলিশের গাড়ি এসে থামলো। পুলিশ তৎপরতার সঙ্গে তাদের লোকজন নিয়ে একটি উদ্ধারকারী হেলিকপ্টারে করে রিয়া, তার মা, বাবা আর ওদের গাড়ির ড্রাইভারটিকে স্থানীয় তেনজিং হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। এত কিছু করার পরেও কোনো লাভ হলো না। শুধুমাত্র রিয়াই জীবিত ছিল। ওদের উদ্ধার করে আনার পথেই রিয়ার মা, বাবা আর ওদের গাড়ির ড্রাইভার তিনজনেই মারা গিয়েছিল। এই অ্যাক্সিডেন্টের খবর পাওয়া মাত্র শহর থেকে রামরতনের কলিগ তথা প্রিয় বন্ধু কৈলাস ফ্লাইট নিয়ে তাড়াতাড়ি হসপিটালে এসে উপস্থিত হয়েছে। কিন্তু এখানে এসে ও কি দেখছে? ওর চোখের সামনে দিয়ে তার প্রিয় বন্ধু রামরতন আর তার স্ত্রী অমৃতার মৃতদেহ নিয়ে যাচ্ছে। চোখের সামনে এই সব কিছু দেখে কৈলাস একদম স্তম্ভিত হয়ে পড়েছে। এখন তার শুধু এটাই মনে হচ্ছে, রামরতনের ওই ছোট্ট মেয়েটা রিয়ার কি হবে, সে কিভাবে বড় হবে। রামরতনের আত্মীয় বলতে তো ভাটপাড়ায় গ্রামের বাড়িতে তার বৃদ্ধা মা ছাড়া আর কেউই নেই। তখন কৈলাসের মনে হলো, কেন, আমি তো আছি, আমিই না হয় দায়িত্ব নিয়ে রিয়াকে বড় করব। দিন কয়েক পর রিয়া একদম সুস্থ হয়ে উঠল, আর কয়েকদিন পর রিয়াকে হসপিটাল থেকে ছুটিও দিয়ে দিল। কৈলাস রিয়াকে সঙ্গে করে তার নিজের বাড়িতে নিয়ে এলো। বিলাসগঞ্জের শান্তিপুরে তার নিজস্ব বাড়ি আছে। কৈলাসের অবস্থাও বেশ ভালোই। কৈলাসের বাড়িতে স্ত্রী মীনাক্ষী আর একমাত্র কন্যা ঈশা থাকে। ঈশা রিয়ার থেকে বছরখানেকের বড় হবে। সদ্য হসপিটাল থেকে ছাড়া পাওয়া রিয়াকে বেশ ভালো করে খেতে দেওয়া হলো। সকলে মিলে তাকে সঙ্গ দিতে লাগলো। আর ছোট্ট রিয়ার মন থেকে বাবা মা হারানোর শোক যত তাড়াতাড়ি ভুলিয়ে দেওয়া যায় তার প্রচেষ্টা করা হলো। কিন্তু তা সত্ত্বেও রিয়া উদাস হয়ে দরজার কাছে এসে চুপচাপ বসে থাকত। এত সহজে কি বাবা মা হারানোর শোক ভোলা যায়? এই কদিনেই কৈলাস রিয়ার ওপর বড্ড মায়ায় পড়ে গিয়েছিল। তার খাওয়া দাওয়া, পড়াশোনা, এমনকি ঘুমানোর সময়তেও কৈলাস প্রচণ্ডভাবে খেয়াল রাখত। কিন্তু এই সব কিছু ঈশার একদমই ভালো লাগতো না। ও রিয়াকে খুব হিংসা করত। কিছুদিনের মধ্যেই রিয়াকে ঈশাদের স্কুল লা মার্টিনে ক্লাস 5-এ ভর্তি করে দেওয়া হলো। তাই এখন থেকে দুজনেই বাড়ির গাড়িতে করে একসঙ্গেই স্কুলে যায়। লা মার্টিন হলো এই শহরের সবথেকে বড় এবং ভালো ইংলিশ মিডিয়াম স্কুল। এই স্কুলে অ্যাডমিশনের জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে একটা টেস্ট দিতে হয়। রিয়ার ক্ষেত্রেও তাই হয়েছিল। স্কুলে আসার পর ঈশা রিয়ার সঙ্গে খুব খারাপ ব্যবহার করত। এমনকি টিফিন টাইমে ওকে গাছতলায় একা দাঁড় করিয়ে রেখে ও অন্যান্য বন্ধুদের সঙ্গে খেলতে চলে যেত। তাই বেচারি রিয়া কি আর করবে, চুপচাপ উদাস হয়ে একাই দাঁড়িয়ে থাকতো। বাড়িতে স্কুল যাওয়ার আগে রিয়া যখন তৈরি হতে যেত তখন ঈশা চুপি চুপি ওর ঘরে এসে লাল কালি দিয়ে রিয়ার হোমওয়ার্কের খাতায় কাটাকাটি করে দিত, যাতে ক্লাস টিচার রিয়াকে খুব বকাবকি করে। এইভাবে কি কখনো কোনো প্রতিভাকে আটকানো যায়? না, সত্যি যায় না। তাই তো প্রতি বছর রিয়া তার ক্লাসে প্রথম হতে লাগলো। দেখতে দেখতে বেশ কয়েকটা বছর কেটে গেছে।
মেধাবী রিয়া ডাক্তারি পাশ করার পর এখন মেডিকেল কলেজের ডাক্তার হয়েছে। আর ঈশা তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এই শহরেরই এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। হঠাৎ একদিন সকাল থেকে কৈলাসের বুকে ভীষণ যন্ত্রণা শুরু হলো, কারণ কৈলাসের হার্ট অ্যাটাক হয়েছে। স্বামীকে যন্ত্রণায় ছটফট করতে দেখে স্ত্রী মীনাক্ষী তৎক্ষণাৎ রিয়াকে ফোন করলো, কিন্তু রিয়াকে কিছুতেই ফোনে পাচ্ছিল না। তাই বাধ্য হয়েই মীনাক্ষী ঈশাকে ফোন করলো। কৈলাসকে এই অবস্থায় দেখে মীনাক্ষী কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না, তাই খুবই চিন্তিত হয়ে পড়েছিল। কি হয়েছে, কি হয়েছে বাবা তোমার? আমার মনে হয় রিয়া ইচ্ছা করেই মোবাইলটা ধরেনি। বিপদেই মানুষকে চেনা যায়, বুঝলে? চিন্তা করো না মা, তোমার জামাইকে আমি এখনই খবর দিচ্ছি, ও এসেই সব ব্যবস্থা করে দেবে। কিছুক্ষণের মধ্যেই কৈলাসকে অ্যাম্বুলেন্সে করে শহরের একটি মাল্টি স্পেশালিস্ট হসপিটালে নিয়ে যাওয়া হলো। হসপিটালটি মাল্টি স্পেশালিস্ট হলেও এখানে হার্টের চিকিৎসা ভালো হয়। কৈলাসকে পর্যবেক্ষণ করার পর ডাক্তারবাবু বললেন, দেখুন, পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, তাই আমরা অন্য এক এক্সপার্ট ডাক্তারকে বলে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনের ব্যবস্থা করছি। বেশ কয়েক ঘন্টা ধরে কৈলাসের হার্টের অপারেশন চলতে লাগলো। আর অপারেশন থিয়েটারের বাইরে চিন্তিত স্ত্রী মীনাক্ষী, কন্যা এবং জামাই উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছিল। বেশ কয়েক ঘন্টা ধরে উৎকণ্ঠার মধ্যে থাকার পর অপারেশন শেষ হলো। একজন ডাক্তারবাবু বাইরে বেরিয়ে এসে ওদের তিনজনকে ডেকে বললেন, ইয়েস, অপারেশন সাকসেসফুল। এখন পেশেন্ট বিপদমুক্ত, তাই চিন্তা করার কোনো কারণ নেই। ডাক্তারবাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি আমার বাবার জীবন বাঁচিয়েছেন, আমাদের যে কত বড় উপকার করেছেন তা আপনি জানেন না। হ্যাঁ, এখন আপনারা পেশেন্টের সঙ্গে দেখা করতে পারেন। আর যদি কৃতজ্ঞতা জানাতেই হয় তাহলে আপনারা ওই ডক্টরকে জানান যিনি আপনার বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। যান, ওই মহিলা ডক্টর আপনার বাবার পাশেই আছেন। ওরা তিনজনে কৈলাসের কেবিনে গিয়ে অবাক, এই কাকে দেখছে ওরা? এ তো রিয়া, যে কৈলাসের গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রিয়া, তুই? তাহলে তুই অপারেশন করেছিস? আমরা তো কিছু বুঝতেই পারিনি। আর তুইও তো কই আমাদের কিচ্ছু বলিসনি। আমি সকালবেলা ওটিতে অন্য একটা অপারেশনে ব্যস্ত ছিলাম। তারপর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে মিসড কল দেখে অনেকবার তোমাদের কল করেছিলাম, কিন্তু কেউ আমার ফোন ধরেনি। হিংসা করে কখনো কোনো সংসারের ভালো হয় না, ভুল বোঝাবুঝি হয়, আর তাতে একে অপরের মধ্যে দূরত্ব তৈরি হয়। বরং একে অপরকে আপন করে মিলেমিশে থাকতে জানতে হয়। আর এটাই বিপদের সময় একজোট হতে শেখায়। আর তার জন্য কোনো রক্তের সম্পর্কের প্রয়োজন হয় না। ঈশা হয়তো আজ মনে মনে এইসবই ভাবছিল, তাই অনুশোচনা আর অপরাধ বোধে আজ চোখের জল আটকাতে পারছিল না। ঈশার জন্য এর থেকে বড় শাস্তি হয়তো আর কিছু নেই। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানিও। আর ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। আর এইরকম আরো সুন্দর সুন্দর গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিট কিড বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। ধন্যবাদ।